যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ ও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা চরমে। বুধবার রাতভর ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূল ও বিভিন্ন কৌশলগত স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই দফায় হামলা শুরুর পর ইরানে এ পর্যন্ত ৩০০ জনেরও বেশি মানুষ আহত এবং অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এর পাল্টা জবাবে উপসাগরীয় অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। আরও জানাচ্ছেন নাহিদ রিন্থি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাত নতুন করে তীব্র রূপ নিয়েছে। বুধবার রাতভর ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূল ও বিভিন্ন কৌশলগত স্থাপনা লক্ষ্য করে আবারও যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। হরমুজ প্রণালীর কাছে বৃহত্তম দ্বীপ কেশম এবং বন্দর আব্বাসেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর পাশাপাশি হরমুজ প্রণালীর ওপর নজর রাখা দেশটির আরেকটি গুরুত্বপূর্ণ বন্দর শহর সিরিক ও দক্ষিণ পূর্বাঞ্চলের সিস্তান প্রদেশের চাহাবার ও কোনারাক এবং রাস্ক শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া দেশটির আহবাজ শহরে গত কয়েক ঘন্টায় বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে ইরানের দিকে যাওয়ার সময় তারা একটি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই দফা হামলা শুরুর পর থেকেই প্রায় ৩৫ জন নিহত ও ৩ শতাধিকের বেশি মানুষ আহত হয়েছেন। অপরদিকে এই হামলার জবাবে ইরানও উপসাগরীয় অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে কুয়েত। এছাড়া বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ঘাঁটিতে হামলার দাবি করেছে তেহরান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার মূল লক্ষ্য হল হরমুজ প্রণালীতে কৌশলগত নিয়ন্ত্রণ ও প্রণালীটি খোলা রাখা। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় আসতে অত্যন্ত আগ্রহী। তেহরান সমঝোতায় পৌঁছাতে অত্যন্ত আগ্রহী। আমরা যা করছি তা তাদের পছন্দ নয়, তবু তারা সমঝোতা চায়। দেখা যাক শেষ পর্যন্ত তাদের সাথে কোনো সমঝোতা হয় কিনা। অপরদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটন সমঝোতা চুক্তি মেনে চললে তবে তেহরানও তা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। আর ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, সমঝোতা থেকে কোনো সুবিধা না পেলে তা মেনে চলার কোনো কারণ নেই তেহরানের। নাহিদা রিন্থি, ৭১। ইরানের মিসাইল হামলায় আহত ৮২ বছর বয়সী এক ইসরায়েলির মৃত্যু হয়েছে। গত ৫ এপ্রিল ইসরায়েলের বন্দরনগরী হাইফাতে ইরানি মিসাইলের আঘাতে গুরুতর আহত হয়েছিলেন মাইকেল কাজ। ওই একই হামলায় আরও ৪ জন নিহত হয়েছিলেন। বুধবার তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে হাইফার রামবাম হাসপাতাল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। কাল বৃহস্পতিবার তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হতে পারে। হাইফা পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, মাইকেল কাজ কয়েক দশক ইসরায়েলের রাফায়েল ডিফেন্স টেকনোলজিতে কাজ করেছেন এবং ইসরায়েলের নিরাপত্তায় অবদান রেখেছেন। ইরানের ওই মিসাইল হামলায় আহত হয়েছিলেন মাইকেল কাজের স্ত্রী নিনা, তবে তিনি বেঁচে গেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নতুন মোড় নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইরানের বহুল আলোচিত পিক্যাক্স মাউন্টেন বা স্পিক্যাক্স পাহাড়ে অবস্থিত ভূগর্ভস্থ পরমাণু স্থাপনা ধ্বংসের হুমকি দিয়েছেন। সামরিক বিশ্লেষকদের মতে এটি ইরানের সবচেয়ে সুরক্ষিত পরমাণু স্থাপনাগুলোর একটি, যা প্রচলিত বাংকার বাস্টার বোমা দিয়েও ধ্বংস করা অত্যন্ত কঠিন। ট্রাম্পের এই মন্তব্যের পর আবারও আলোচনায় এসেছে পিক্যাক্স মাউন্টেন। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। ইরানের নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে অবস্থিত পিক্যাক্স মাউন্টেন পাহাড়ের গভীরে নির্মিত এই ভূগর্ভস্থ স্থাপনাকে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত পরমাণু অবকাঠামোগুলোর একটি বলে মনে করেন সামরিক বিশ্লেষকরা। তাদের মতে মার্কিন অস্ত্র ভাণ্ডারের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমার আঘাতেও এটি সম্পূর্ণ ধ্বংস করা অত্যন্ত কঠিন। এমন একটি স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য হিউজ শোতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে পিক্যাক্স মাউন্টেন গুঁড়িয়ে দিতে পারে। একই সঙ্গে তিনি বলেন, ওই স্থাপনার প্রতিটি কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন।
ট্রাম্পের এই মন্তব্য এসেছে গত বছরের জুনে ইরানের ফর্দ, নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর। ওয়াশিংটনের দাবি এসব স্থাপনা ইরানের সম্ভাব্য পরমাণু অস্ত্র কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত। তবে তেহরান বরাবরই সেই অভিযোগ অস্বীকার করে বলেছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। বিশ্লেষকদের মতে পিক্যাক্স মাউন্টেনের ভেতরে রয়েছে অন্তত দুটি গভীর ভূগর্ভস্থ সুড়ঙ্গ কমপ্লেক্স। শক্ত গ্রানাইট পাথরের শত শত মিটার নিচে নির্মিত হওয়ায় এটি প্রচলিত বাংকার বাস্টার বোমার আঘাত থেকেও সুরক্ষিত থাকতে পারে বলে ধারণা করা হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক আল মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহ এই স্থানে একটি গোপন ও অঘোষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র গড়ে তুলতে পারে ইরান, যা তাদের পরমাণু কর্মসূচির জন্য অতিরিক্ত কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করবে। 2020 সালে নির্মাণ কাজ শুরুর পর থেকেই তেহরান বলে আসছে স্থাপনাটি শুধুমাত্র উন্নত সেন্ট্রিফিউজ উৎপাদন ও সংযোজনের জন্য নির্মাণ করা হচ্ছে। এর সঙ্গে পরমাণু অস্ত্র তৈরির কোনো সম্পর্ক নেই। এদিকে সর্বশেষ স্যাটেলাইট চিত্র বিশ্লেষণও স্পষ্ট নয় পিক্যাক্স মাউন্টেনের স্থাপনাটি কবে পুরোপুরি কার্যকর হবে। সেখানে বড় পরিসরে সেন্ট্রিফিউজ স্থাপনের কাজ এগোচ্ছে কিনা সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। মনিরুজ্জামান বাবু, ৭১। ইরানের সঙ্গে যুদ্ধ থামানোর ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই কার্যত ভেঙে পড়েছে সেই যুদ্ধবিরতি। বিশ্লেষকরা বলছেন, নতুন করে সামরিক উত্তেজনা বাড়লে শুধু সংঘাতই নয়, ভেস্তে যেতে পারে কূটনৈতিক উদ্যোগও। তাহলে ট্রাম্পের সামরিক কৌশল কি উল্টো আরও বড় সংকট তৈরি করেছে? সামনে কি অপেক্ষা করছে মধ্যপ্রাচ্যের জন্য? জ্যোতি সরোয়ারের বিশেষ প্রতিবেদন। যুদ্ধবিরতির জন্য অন্তর্বর্তী সমঝোতা স্মারক সই হয়েছিল মাত্র কয়েক সপ্তাহ আগে, কিন্তু হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলাকে কেন্দ্র করে সেই সমঝোতা কার্যত ভেঙে পড়েছে। ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে তেহরান। এরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যুদ্ধবিরতি শেষ, ইরানে নতুন করে হামলার নির্দেশ দেন। তবে বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত ট্রাম্পকে এমন এক অবস্থানে নিয়ে যাচ্ছে তাতে প্রতিটি বিকল্প পথই ঝুঁকিপূর্ণ। ট্রাম্প সামরিক চাপ তৈরি করার মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার একটা চেষ্টা করেছিল। এই চেষ্টাটি আংশিকভাবে সফল হয়েছে, তবে এটা একই সাথে লক্ষণীয় যে এটি অত্যন্ত রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ একটি পদক্ষেপ। দীর্ঘমেয়াদে যদি এখানে কোনো বড় ধরনের ভুল হয় বা বড় ধরনের ক্ষতির কিছু হয়, সেটা অবশ্যই রাজনৈতিকভাবে একটা রিস্কি পদক্ষেপ। বিশ্লেষকদের আশঙ্কা, সামরিক অভিযান বাড়লে সংঘাত শুধু ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পারস্য উপসাগরের নিরাপত্তা, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এবং চলমান কূটনৈতিক উদ্যোগ সবই নতুন করে হুমকির মুখে পড়তে পারে। আর তার নজিরও সামনে আসতে শুরু করেছে এরই মধ্যে। ইরানে যদি আরও বেশি মার্কিন সামরিক হামলা হতে থাকে, বিশেষ করে যে চুক্তি আলোচনাটা হয়েছে তারপরেও যদি এটা অব্যাহত থাকে, তবে সবথেকে বড় বিপদ হচ্ছে এই সংঘর্ষটি আরও এসকেলেট করবে। নিঃসন্দেহে এটা গলফ অঞ্চলে নিরাপত্তাকে আরও বেশি হুমকির মুখে ফেলবে এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যাতায়াতের যে ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছিল সেটাকেও আবার বিপর্যয়ের মুখে পড়বে। এবং সব মিলিয়ে যেটা হবে যে পুরো আলোচনা প্রক্রিয়াটা, যে ডিপ্লোম্যাটিক উদ্যোগটা চলেছে, সেটাকে ব্যর্থতার মুখোমুখি করতে পারে বলেই মনে হয়। এদিকে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় যুক্তরাষ্ট্রের ভেতরেও চাপ বাড়ছে। সাম্প্রতিক জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে। সামনে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন, দীর্ঘস্থায়ী যুদ্ধ, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়া এবং অর্থনৈতিক চাপ রিপাবলিকানদের জন্য বড় রাজনৈতিক ঝুঁকি হয়ে উঠতে পারে বলে মনে করছেন এই বিশ্লেষক। মধ্যবর্তী নির্বাচনের পূর্বে এই যুদ্ধের একটা বড় প্রেশার অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের ওপরে রয়েছে। বিশেষ করে মূল্যস্ফীতি যথেষ্ট বেড়েছে। বাস্তবে যখন এই যুদ্ধটা শুরু হলো তখন দেখা গেল এইটার যে অর্থনৈতিক ইম্প্যাক্ট তা আমেরিকার উপরে অনেক বেশি পড়লো এবং তার প্রেক্ষিতে কিন্তু আমেরিকানরা এই যুদ্ধের ক্ষেত্রে তাদের যে অ্যাপ্রুভাল রেটিং সেটা যথেষ্ট কমে গেছে। তো সেই দিক থেকে এটা স্পষ্টই বলা যায় ট্রাম্পের উপরে চাপটা বাড়বে। যুদ্ধে কে জিতবে সেটি এখন বড় বিষয় নয়, যুদ্ধ কিভাবে ঠেকানো যায় সেটি মুখ্য।
এমনটাই মত বিশেষজ্ঞদের। কারণ সামরিক অভিযান যত বাড়বে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার পথও ততটাই কঠিন হবে। চৈতি সরোয়ার, ৭১। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। ইয়েমেনকে কেন্দ্র করে সৌদি আরব ও ইরানের দীর্ঘদিনের প্রভাব বিস্তারের দ্বন্দ্ব নতুন করে সামনে এসেছে। এই দুই পক্ষের মধ্যকার উত্তেজনা যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, এখনও পূর্ণাঙ্গ যুদ্ধের স্পষ্ট ইঙ্গিত নেই, কিন্তু পাল্টাপাল্টি হামলা, কূটনৈতিক অচলাবস্থা এবং আঞ্চলিক শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা পরিস্থিতিকে ক্রমেই অনিশ্চিত করে তুলছে। বিস্তারিত ওয়ারিসুল ইসলামের রিপোর্টে। ইয়েমেনকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। সাম্প্রতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু দেশটির সানা আন্তর্জাতিক বিমানবন্দর। সম্প্রতি ইয়েমেন সরকার রানওয়েতে হামলা চালিয়ে একটি ইরানি বিমানকে অবতরণে বাধা দেয়। সরকারের দাবি, ওই বিমানের মাধ্যমে হুতিদের সামরিক সহায়তা পৌঁছানোর আশঙ্কা ছিল। এর জবাবে হুথিরা হুঁশিয়ারি দেয়, যদি সানা বিমানবন্দর বন্ধ করে দেয়া হয় তবে সৌদি আরবের বিমানবন্দরও হামলার লক্ষ্য হতে পারে। এরপরই দেশটির আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা। একই সাথে তেহরান সানা বিমান যোগাযোগ চালু রাখার দাবি জানায় হুতি বিদ্রোহীরা। দাবি আদায় না হলে তারা আরও কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারিও দেয়। ইয়েমেনে এই সংকটের শুরু এক যুগ আগে। ২০১৪ সালে হুতিরা রাজধানী সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করে। এক বছর পর ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বে সামরিক জোট হস্তক্ষেপ করে। রিয়াদের অভিযোগ, হুতিরা ইরানের সমর্থন পুষ্ট একটি প্রক্সি বাহিনী। বিশ্লেষকদের মতে সৌদি আরব হুতিদের ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবেই দেখে, যেমন লেবাননে হিজবুল্লাহকে দেখা হয়। ২০২২ সালের যুদ্ধবিরতির পর বড় ধরনের সংঘর্ষ কমলেও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হয়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হোদেইদা, মারিব, তাইজ ও আল জাওফে আবারও বেড়েছে সামরিক তৎপরতা। বিভিন্ন এলাকায় হুতি ও সরকারি বাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে মাঠের এই উত্তেজনা শান্তি আলোচনাকে আরও জটিল করে তুলেছে। এই দুপক্ষের মধ্যকার উত্তেজনা যুদ্ধের দিকে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, এখনও পূর্ণাঙ্গ যুদ্ধের স্পষ্ট ইঙ্গিত মেলেনি। কিন্তু পাল্টাপাল্টি হামলা, কূটনৈতিক অচলাবস্থা এবং আঞ্চলিক শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা পরিস্থিতিকে ক্রমেই অনিশ্চিত করে তুলছে। বিশ্লেষকদের আশঙ্কা, ইয়েমেন সংকটের রাজনৈতিক সমাধান না হলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারেও পড়তে পারে। ওয়ারিসুল ইসলাম, ৭১। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩,২৪৬ জনে। বুধবার বার্তা সংস্থা ওয়াফা স্বাস্থ্য সংশ্লিষ্টদের বরাতে এই তথ্য জানিয়েছে। এছাড়া হামলায় আহত হয়েছে আরও ১,৭৩,৭২৭ জন। ওয়াফা জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবরে সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। ওই নামমাত্র যুদ্ধবিরতির মধ্যে ১,১২৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া তাদের হামলায় আহত হয়েছেন আরও ৩,৬১৬ জন। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ দিনে ১ ডজনের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। এর মধ্যে মঙ্গলবার ১ নারী ও ৬ পুলিশ সদস্য প্রাণ হারায়। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতিতে হামলা চালায় হামাস। এরপর ইসরায়েল গাজায় নির্বিচারে গণহত্যা শুরু করে। বিশ্বজুড়ে আবহাওয়ার চরম অবস্থা দেখা দিয়েছে। চিলিতে এল নিনোর প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বিপজ্জনক বিভিন্ন এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বহু মানুষকে। অন্যদিকে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে অবিরাম কাজ করে যাচ্ছে দেশটির জরুরি সহায়তাকারী দলের সদস্যরা। এদিকে কানাডার টরন্টোতেও চলছে তীব্র তাপপ্রবাহ। সেখানকার তাপমাত্রা ছাড়িয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় সেখানে জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতা। বিস্তারিত জানাচ্ছেন সৃষ্টি ঘটক। চিলিতে এল নিনোর প্রভাবে ভয়াবহ আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে। দেশটির সরকার 10টি অঞ্চলে প্রতিরোধমূলক জরুরি অবস্থা ঘোষণা করেছে। আতাকামা অঞ্চলের দক্ষিণ থেকে লস লাগোস পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে সান্তিয়াগো মেট্রোপলিটন, ভালপারাইসো ও কোকিম্বো অঞ্চলে 180 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দীর্ঘদিনের খরার পর হঠাৎ এত বৃষ্টি আসায় মাটি শোষণ করতে পারছে না, ফলে বন্যা ও জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে।
সরকারের পক্ষ থেকে নাগরিকদের উদ্দেশ্যে সতর্কবার্তা দেওয়া হয়েছে। সবাইকে জরুরি আবহাওয়া কিট প্রস্তুত রাখতে বলা হয়েছে, যাতে থাকতে পারে পর্যাপ্ত পানি, টর্চ লাইট, নগদ টাকা, গুরুত্বপূর্ণ নথিপত্র, প্রাথমিক চিকিৎসার সামগ্রী সহ প্রয়োজনীয় জিনিসপত্র। অনেক অঞ্চলের স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং জনগণকে অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি অবস্থা চলবে 21 জুলাই পর্যন্ত। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়েছে তীব্র দাবানল। ফায়ার সার্ভিসের 8টি বিমান ও 12টি হেলিকপ্টার কাজ করছে এ দাবানল নিয়ন্ত্রণে। এরই মধ্যে বনাঞ্চলের বড় অংশ পুড়ে গেছে, তবে আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে আনা গেছে বলে জানানো হয়েছে। দাবানল লোকালয়ে ছড়িয়ে পড়তে থাকায় 1000-এর বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। কানাডার গ্রেটার টরন্টো এলাকায় দ্বিতীয় দিনের মতো তীব্র তাপপ্রবাহ চলছে। তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। হিট ইন্ডেক্স আরও বেশি। এ অবস্থায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে অঞ্চলটিতে। এদিকে জাপানের রাজধানী টোকিওতেও চলছে তীব্র তাপপ্রবাহ। বুধবার শহরটিতে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়িয়ে যাওয়ায় কর্মক্ষেত্রে পোশাকের নিয়ম শিথিল করে কর্তৃপক্ষ। জাপানের আবহাওয়া সংস্থা টোকিও মেট্রোপলিটন এলাকার জন্য এ বছরের প্রথম হিট স্ট্রোক অ্যালার্ট জারি করেছে। এছাড়া প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘরের বাইরে বের না হওয়ার এবং এয়ার কন্ডিশনার ব্যবহার করার পরামর্শ দিয়েছে সরকার। সৃষ্টি ঘটক, 71। এক বছরের ব্যবধানে 5,40,000 লাইসেন্সধারী গ্রাহক হারিয়েছে ব্রিটিশ পাবলিক ব্রডকাস্টার বিবিসি। বার্ষিক প্রতিবেদনে জানানো হয়েছে 2025-26 অর্থ বছর শেষে বিবিসির সক্রিয় টিভি লাইসেন্সধারীর সংখ্যা নেমে এসেছে 2,33,00,000-এ। প্রতিষ্ঠানটির দাবি, কম সংখ্যক পরিবার লাইসেন্সযোগ্য কন্টেন্ট দেখায় লাইসেন্স নবায়ন করছে না। পাশাপাশি লাইসেন্সের প্রয়োজন নেই এমন ঘোষণা দেওয়া পরিবারের সংখ্যাও বেড়েছে। বিবিসির অর্থ বিষয়ক প্রধান কর্মকর্তা জানিয়েছেন, এই প্রবণতা আরও বাড়তে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, লাইসেন্স ফি থেকে আয় কমে যাওয়া, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং দ্রুত বদলে যাওয়া মিডিয়া বাজারের কারণে অর্থায়ন সংস্কার না হলে ভবিষ্যতে জনপরিষেবামূলক সম্প্রচার কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। ইউক্রেনের ওডেসা শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 3 জন নিহত ও 6 জন আহত হয়েছে। ওডেসার আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলে কিপার জানান, রুশ বাহিনীর মঙ্গলবার রাতে ওডেসার বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে 3 জন নিহত ও 6 জন আহত হয়েছে। পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। তিনি জানান, রুশ হামলার পর সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবেলায় উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের মণিপুর ও নাগাল্যান্ডে নাগা ও কুকিজো সম্প্রদায়ের সংঘর্ষে গত এক সপ্তাহে পৃথক 2 হামলায় আসাম রাইফেলসের 3 সদস্য নিহত হয়েছেন। আহত আরও কয়েকজন। সর্বশেষ মণিপুরের সেনাপতি জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে বাধা দিয়ে ক্যাম্পে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা চালায় উত্তেজিত জনতা। অন্যদিকে নাগাল্যান্ডে বিস্ফোরণে প্রাণ হারান এক সেনা সদস্য। চলমান সংঘাতের কারণে ইম্ফল ডিমাপুর মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ টানা 87 দিন ধরে অবরুদ্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। এদিকে গত কয়েক মাসের সহিংসতায় নিহত হয়েছেন আরও 30 জন। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।